আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী বুয়েনোস আইরেস। ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকরা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। আরও জানাচ্ছেন আব্দুল মালিক। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের ওবেলিস্ক মনুমেন্ট, যা শুধু পাথরের স্থাপত্য নয়, এটি আর্জেন্টিনার মানুষের আবেগ, ফুটবল সংস্কৃতি আর জাতীয়তাবাদের এক পরম কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক এই স্থানেই 2022 বিশ্বকাপ জয়ের পর লাখো সমর্থকের ভালোবাসা জিতেছিল টিম আর্জেন্টিনা। এবার প্রিয় দলকে সমর্থন জানাতে প্রতি ম্যাচে হাজির হয়েছিল হাজারো সমর্থক। তবে ঠিক একই স্থান এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে 26-এর ফাইনালের রাতে। এদিনও মনুমেন্টের চারপাশে খেলা দেখার জন্য জড়ো হতে থাকে সমর্থকরা। তবে রাত 12:15টার দিকে অস্থায়ী সুরক্ষা বেষ্টনী ডিঙিয়ে একদল উগ্র সমর্থক ভেতরে ঢোকার চেষ্টা করে, যা মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ, যার মধ্যে রয়েছে 7 পুলিশ সদস্য। আটক করা হয়েছে কমপক্ষে 15 জনকে। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ শেষেও সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষের সমর্থকদের মধ্যে। আব্দুল মালেক, আরটিভি। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া নেতাদেরও ডাকা হয়েছে। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, মূলত সে ব্যাপারেই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকের বিষয়বস্তু আসলে কি, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, বিএনপির নীতি নির্ধারণী ফোরামে যারা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকের এই বৈঠকটি মূলত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে মিত্র দলগুলো রয়েছে বিএনপির, সেই মিত্র দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আজকের এই বৈঠকটি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে সরকার গঠনের 5 মাস হয়ে গেছে, বিএনপির সঙ্গে একসঙ্গে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে এই 2024-এর আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত যে সকল যুগপথের শরিক যে সকল দল রয়েছে, সে সকল দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠনের পরে 5 মাস পেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেনি এই বিএনপি এবং বিএনপির যারা নেতারা রয়েছেন। এবং এই আজকের এই বৈঠকটি মূলত তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যারা বৈঠকে অংশ নিচ্ছেন শরিক দলগুলো যারা রয়েছে তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদেরও বেশ কিছু কথা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা সেই কথাগুলো ভাগাভাগি করে নেবেন। বিশেষ করে গত নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে কিন্তু আসন ভাগাভাগির বিষয়ে বেশ কিছু দল আসলে বঞ্চিত হয়েছে, আবার বেশ কিছু দলের নেতারা তারা কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি শরিক দল কিন্তু তারা একেবারে দল বিলুপ্ত করে বিএনপিতে অনেকে যোগদান করেছেন। সব মিলিয়ে আগামী দিনের পথ চলাটা আসলে কেমন হবে এই শরিক দলগুলো যারা রয়েছে, এবং আগামী সামনে যেহেতু রাজনৈতিক মাঠে আসলে বিএনপি তাদের শক্ত অবস্থান যেটি ছিল সেটিও কিন্তু তারা ধরে রাখতে চায়। বিশেষ করে একটি বিরোধী দল রয়েছে, তারাও নানা ইস্যু নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় করেছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কিভাবে হবে, শরিক দলগুলো তাদের যাদের কিছু দেনা পাওনা রয়েছে সেসব বিষয়ে তারা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই সব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে এবং আগামী দিনের রাজনীতির যে পথ চলা, সেই পথ চলাটা যেন পূর্বের মতো একসঙ্গে তারা সবাই মিলে চলতে পারে, সেই প্রত্যাশা কিন্তু শরিক দলের নেতারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে মিটিংটি
7:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে, তবে প্রধানমন্ত্রী কিন্তু এখনও অতিথি ভবনে অর্থাৎ যমুনায় প্রবেশ করেনি। আমরা সবাই আসলে অপেক্ষা করছি, পরবর্তীতে বৈঠক শেষ হলে নেতারা কথা বললে হয়তো মিটিংয়ের বিষয়বস্তু আরও বিস্তারিতভাবে আপনাকে জানাতে পারবো। আফসানা, ধন্যবাদ রফিক আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা তথা ILO এর মহাপরিচালক গিলবার্ট এভ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হোংবো বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় ILO বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়া অন্য আসামিদের ফিরিয়ে আনতে যেসব চিঠি দেওয়ার প্রয়োজন মন্ত্রণালয়ে সেসব চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সকালে বিমস্টেকের 3 দশক পূর্তি উপলক্ষে একটি বিশেষ সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সেমিনারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বিমস্টেকভুক্ত দেশগুলোকে প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বিমস্টেকের খাতভিত্তিক সহযোগিতার রূপরেখা তুলে ধরেন। জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টায় বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ ঠেকাতে বিজিবিকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেছে সরকার। পাশাপাশি 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ সীমান্তে কয়েক দফা পুশইনের চেষ্টা চালায় ভারত। তখন থেকেই নতুন করে আলোচনায় আসে পুশইন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশইনের চেষ্টা করা হলে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে এখনো কোনো স্থায়ী সমাধানের পথে যায়নি দুই দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সোমবার বিজিবি হেডকোয়ার্টার পরিদর্শন করেন তিনি। পুশইন সংকট সমাধানে এবার সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ পড়েছে বাংলাদেশেও। মিয়ানমারের বিভিন্ন বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে। এমন সংকট সমাধানে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতার নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। RSO, আরসা, আরাকান আর্মি, আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যায়নি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন তিনি। একই ব্যক্তির বিরুদ্ধে একসঙ্গে সেনা আইন ও ফৌজদারি আইনে বিচার করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না।
সাকিবুর রহমান, RTV, ঢাকা। দরবার নিয়ে সময় সরকারের জোরালো সমালোচনা করায় গুম কিংবা বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়ার পরিস্থিতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, সব রাজনৈতিক দল আলোচনা করে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত। বিকেলে IUBT ক্যাম্পাসে জুলাই স্মৃতি ও তারুণ্যের স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনারে তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো সম্পন্ন করতে হবে। রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্রের বিপন্ন। যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো কি বলে যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসী পণ্য জব্দ করেছে দুদক। এছাড়াও দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়েছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাড়িতে। এ সময় অন্তত 260 ধরনের পণ্য জব্দ করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে উত্থাপিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পর থেকেই নড়েচড়ে বসেছে সরকার। তদন্তে উঠে আসছে গুম খুন সহ তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য। অবৈধ সম্পদের খোঁজে সোমবার জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়ি প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে আর্থিক অসঙ্গতির প্রমাণ সহ বিপুল পরিমাণ পোশাক পাওয়ার তথ্য জানিয়েছে দুদক। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। এর ভিতরে কিছু সম্পত্তি আছে যেগুলো প্রধান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয়। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুদকের আরেকটি টিম। এ সময় দামি পোশাক সহ বিপুল পরিমাণ বিলাসবহুল পণ্যও জব্দ করা হয়। ইনভেন্টরি যে লিস্ট আছে, অর্থাৎ সকল সরঞ্জামাদি ব্যবহার্য জিনিসপত্র যা যা থাকে সবকিছুই তারা ওখানে সম্পন্ন করেছেন। এগুলো সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ওনাকে রিসিভার হিসাবে যেহেতু নিয়োগ করেছে ওনাকে বুঝিয়ে দিয়েছে। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আর 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছে সাইফুজ্জামান চৌধুরী। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। জ্বালানি নিরাপত্তা দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মন্তব্য করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ দেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP আয়োজিত আলোচনায় সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও জ্বালানি আহরণে আগের সরকার গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
10,000 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এনজিও সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন বলেও মনে করেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। গ্রামগুলোতে যদি আপনারা এই সোলার প্যানেল দিয়ে যদি আপনারা যদি ক্লাস্টার বেসিস যদি করেন, তাহলে দেয়ার ইজ এ মানি দেয়ার, এবং খুব যে কষ্ট জিনিস তা না, শুধু ওই সোলারটাকে মেনটেন করতে হবে, ব্যাটারিটাকে মেনটেন করতে হবে। এনার্জি ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছি বিকজ অফ দ্য ওয়ার। এটা এনজিও যদি এগিয়ে আসে তাহলে একটা বিরাট রোল প্লে করতে পারবে, তাতে গভর্নমেন্টের অনেক হেল্প হবে। অনলাইনে বসেছে জাল টাকা বিক্রির হাট। প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে চলছে বিক্রি। প্রায় শখানেক ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন পোস্টিং করে পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করছে নানা চক্র। সারা দেশে দেওয়া হচ্ছে হোম ডেলিভারির সুবিধাও। অপরাধ বিজ্ঞানী মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বাড়ছে জাল টাকার কারবার। এসব অপরাধীদের দেশদ্রোহী মামলা দেওয়ার পরামর্শ তাদের। আর বাদলের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন নতুন মাল সব তৈরি হচ্ছে, ঠিক আছে। এটি জাল টাকা তৈরির বিজ্ঞাপন। কিভাবে জাল টাকা তৈরি হচ্ছে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেখানো হচ্ছে এর প্রক্রিয়া। যার যার মাল লাগবে দেওয়া যাবে। অনেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত আসল টাকার মতো নিরাপত্তা চিহ্নগুলো দেখাচ্ছেন। এরকম অনেক পেজের দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন এলাকা টার্গেট করেও দেয়া হচ্ছে জাল টাকা বিক্রির বিজ্ঞাপন। দেয়া আছে মোবাইল নম্বরও। যোগাযোগ করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে। জাল টাকা বিক্রি প্রতিরোধ নামের পেজে জাল টাকার মূল্যে দেখা যায় 50 টাকার নোটে 1 লাখে দিতে হবে 16,000, 50,000 নিলে 8,000 টাকা, 100 ও 200 টাকার নোট 1 লাখে দিতে হবে 14,000, 50,000 নিলে 7,000, 50 ও 100 টাকার নোট লাখে 12,000। অর্থাৎ নোট যত বড় রেটও তত কম। অপরাধীরা জাল টাকার বিজ্ঞাপন পেজের নাম দিয়েছেন জাল টাকা বিক্রি প্রতিরোধ, অথচ এরাই বিক্রি করছে জাল টাকা। পেজে লেখা এ গ্রেড জাল টাকা সরাসরি নিতে পারবেন। সারা দেশে দেই, নিরাপত্তার সাথে লেনদেন। প্রতারক থেকে সাবধান, যাচাই করে মাল নিন, যেন এরা অপরাধী নয়, সাধু চক্র। শুধু কথার ফুলঝুরি নয়, জাল টাকা বক্সে ভরে কিভাবে অর্ডার সামলাচ্ছেন তারও ভিডিও করে দিয়েছেন ফেসবুকে। এ যেন জামা কাপড় বা অনলাইনে কোনো বৈধ ব্যবসার বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়া ভাসছে এরকম বিজ্ঞাপনে। হোয়াটসঅ্যাপে যোগাযোগের পরামর্শ দেন প্রতারকরা। অপরাধ বিজ্ঞানী মনে করেন শাস্তি না হওয়া এবং ধরা না পড়ার বিশ্বাস থেকেই অপরাধীরা এভাবে প্রকাশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দেওয়ার সাহস পায়। যে জাল টাকা যারা তৈরি করছে, যারা বিক্রি করছে, এটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বা রাষ্ট্রদ্রোহ মামলা হিসাবে গ্রহণ করে এর বিচারের ব্যবস্থা করতে পারলে এই অবস্থা থেকে অনেকটাই আমাদের পরিত্রাণ ঘটবে। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরতে আশ্বাস দেওয়া হয়। যারা বিজ্ঞাপন দিয়ে জাল টাকার ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। শুধু আশ্বাস নয়, জাল টাকার বিক্রেতারা ধরা পড়বে এমন প্রত্যাশা সবার। আর বাদল, RTV, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি সহ বিভিন্ন কারণে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে চেক ডিজঅনারের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত 5-এর বিচারক সাদিক আহমেদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। শাহেদের আইনজীবী মোহাম্মদ দবির জানান, মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের 2,16 লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাজধানী ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। 2020 সালের 15 জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে শাহেদ গ্রেফতার হয়ে জেলে যান। 2024 সালের 4 সেপ্টেম্বর জামিন পান। তার বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও ঢলে উত্তরাঞ্চলে আবারও বাড়ছে তিস্তা ও ধরলার পানি। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়ছে, তবে পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে সুরমা এবং শেরপুরে চেল্লাখালী ও মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বরিশালে ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারের পানিতে ভোলার ইলিশা লঞ্চ ঘাটের এপ্রোচ সড়ক তলিয়ে গেছে। এছাড়া টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীতে ভাঙনে ধসে গেছে ঢাকা তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক। টাঙ্গন নদীর পানি বেড়ে ঠাকুরগাঁয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।